প্রধান আলোচকের বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহ বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সালেউদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, তাকে স্বাগত জানাই। শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা বার অ্যাসোসিয়েশনের নাইব আল মামুন, তাকেও শুভেচ্ছা জানাই। নেতৃবৃন্দ যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই করোনা সংকটের মধ্যে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে জলিল ভাই যে কথাটি বলেছেন, এইখান থেকে আমি শুরুটা করতে চাই। রাষ্ট্র ক্ষমতার প্রায় 12 বছর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতা আছে। জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা বক্তব্য দিয়েছেন, যেটি খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকার চারদিক থেকে দুর্নীতিবাজদের দ্বারা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে গেছে যে এখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। গতকালকে একটি আন্তর্জাতিক টক শো, মানে অনলাইন টক শোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চমৎকার ভাবে দুটি কথা বলেছেন। একটা হচ্ছে বাংলাদেশে যে ভোট ব্যবস্থাপনার বিপর্যয় ঘটেছে, এটির জন্য দায়ী সরকার এবং বিরোধী দল সমানভাবে। জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটি কিন্তু খুব শুভ লক্ষণ নয়। এটি বাংলাদেশের জন্য খুব শুভ দিনে বয়ে আনবে না। এটির মধ্য দিয়ে নতুন কোন ষড়যন্ত্র, নতুন কোন চক্রান্ত যদি হয় এবং বাংলাদেশে আগামী দিনে যদি কোনো অনির্বাচিত, অসাংবিধানিক শক্তি, অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, তাহলে খুব বেশি মানে হতাশ কিংবা অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে হচ্ছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি গণজোয়ার সৃষ্টি করেছিলেন। রাজনীতির যে স্থবিরতা ছিল সেই সময়টি, 47 সালে পাকিস্তান হয়ে গেছে, মুসলিম লীগ রাষ্ট্র ক্ষমতা, আর তো কোনো প্রয়োজন নাই, মানে মূল টার্গেট পাকিস্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। এরপরেও যদি গণমানুষের জন্য, গণমানুষের অধিকারের আদায়ের জন্য, শাসক গোষ্ঠীকে চাবুক মারার জন্য, শাসক গোষ্ঠীর বলত্রটি তুলে ধরার জন্য একটি শক্তির প্রয়োজন, এটি মাওলানা ভাসানী উপলব্ধি করতে পেরেছিলেন বলেই সেদিন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। পরবর্তীতে সকল আন্দোলন, আমি সেই বিষয়গুলিতে আমি যাচ্ছি না কারণ ইতিমধ্যে আলোচনা করে, সকল আন্দোলনে মাওলানা ভাসানী আছে। 1957 সালে সিয়াটু সেন্টু চুক্তি এবং পূর্ব বাংলার স্বাধিকার প্রশ্নে মাওলানা ভাসানী অবস্থান গ্রহণ করেছেন। মাওলানা ভাসানীর দল আওয়ামী লীগের মনোনীত প্রধানমন্ত্রী তখন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায়। তার দল যখন 98 স্বায়ত্ত শাসনের কথা দাবি করলেন, তিনি সে দল থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আবার চলে আসেন। 1970-এর 12 নভেম্বর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘুরে এসে পল্টনে বক্তৃতা দিলেন, ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। এবং স্বাধীনতাই হচ্ছে একমাত্র আমাদের জন্য সমাধান। 7 মার্চের বক্তব্যের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। 9 মার্চ মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যের প্রতি সমর্থন জ্ঞাপন করে বলেছিলেন, মুজিবুর, আপোষের কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই, দফায় এক দাবি এক, আর সেটি হচ্ছে পূর্ব বাংলার স্বাধীনতা। 1976 সালে ফারাক্কা লং মার্চ করেছিলেন ওই দেশটির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধে যে দেশটি আমাদের সহযোগিতা করেছে, কিন্তু নিজের রাষ্ট্রের স্বার্থে, নিজের জনগণের স্বার্থে সেই দেশের বিরুদ্ধে লং মার্চ করতে একটু দ্বিধাবোধ করেননি। 96 সালের বয়সে একজন মানুষ আরামপ্রিয় থাকবেন, আরামে থাকবেন, সেটি কিন্তু উনি থাকেননি। 16 মে ফারাক্কা লং মার্চের পরেই উনি গুরুত্ব অসুস্থ হয়ে যান এবং 17 নভেম্বর আমাদের ছেড়ে চলে যান। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ অস্থিরতা চলছে। আমি মনে করি একটি শূন্যতাও বিরাজ করছে। সরকার রাষ্ট্র পরিচালনায় এমন জায়গায় চলে গেছেন যে সরকারের ভিতরে প্রতিদিন দুর্নীতিবাজরা একটি ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। রাজনীতিবিদদের হাতে নেই,
সরকারের পরিচালনাও নাকি করা হয় অন্য কোন জায়গা থেকে অথবা অন্য কোন শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবার যখন নিহত হলেন, কোন দুর্নীতিবাজ সেদিন কিন্তু রাজপথে নামে নাই। বঙ্গবন্ধু হত্যার যারা প্রতিবাদ করেছিলেন তারাও কিন্তু সেই সময় আওয়ামী লীগের না পাওয়ার গোষ্ঠী। পাওয়ার গোষ্ঠী যারা ছিলেন তারা কিন্তু সেদিন ছিল না। ইতিহাস প্রমাণ করে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা যদি আরেকটু লম্বা হতো, সময় পেত, তাহলে অনেক আওয়ামী লীগের নেতাদের কি সেখানে দেখা যেত। রাজনীতির শূন্যতা রাষ্ট্রের জন্য, আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য ভয়াবহ বার্তা বহন করে নিয়ে আসতে পারে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যে অব্যাহত ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র প্রতিরোধের জন্য একটি কার্যকর বিরোধী দল। জলিল ভাই যে কথাটি বলেছেন, আমরা সাইফুল ভাইকে অনুরোধ করব, আসুন আমরা যে যেখানে আছি না কেন অন্তত একটি কার্যকর বিরোধী দল গঠন করি, দেশের গণতন্ত্রকে রক্ষা করি। এবং সরকারকে বুঝতে হবে তার নিজের অস্তিত্বের কারণে, তার ভবিষ্যতের কারণেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে সঠিকভাবে টিকে থাকে, সেই কারণেই বিরোধী দলকে স্পেস দিতে হবে। যদি সরকার ক্রমান্বয়ে বিরোধী দলগুলোকে ঘরে ঢুকিয়ে দেন, তাহলে যে শূন্যতা, এই শূন্যতার মধ্যে অপশক্তির জন্ম হবে। সেই অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় অস্তিত্বকে সংকটের মুখোমুখি নিয়ে যেতে পারে। মাওলানা ভাসানীর প্রদর্শিত পথ, সে পথে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করি। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যন্ত স্পষ্টভাষী এবং আমরা যারা তরুণ তাদের সাথে খুবই চমৎকার সম্পর্ক যিনি রাখেন, কমরেড সাইফুল হক ভাইকে তার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ন্যাশনাল আর্মি পার্টি ন্যাপের উদ্যোগে আজকে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ছোট পরিসরে হলো এই গুরুত্বপূর্ণ আলোচনার সংগ্রামী সভাপতি, ন্যাপের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া, সম্মানিত সংগ্রামী আলোচকবৃন্দ, নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। এই করোনার এই দুর্যোগের মধ্যেও আমরা যারা এখানে কষ্ট করে আমরা এখানে হাজির হয়েছি, আমি শুরুতেই মাওলানার সংগ্রামী স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। আমি আপনাদের সাথে একমত যে এখানে দু একজন বক্তা আপনারা বললেন মাওলানার মৃত্যুবার্ষিকী বা তার জন্মবার্ষিকী, এটা রাষ্ট্রীয়ভাবেই এটা পালন করা প্রয়োজন। এবং আজকের এই আলোচনা সভা থেকে আমরা নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে আমরা দাবি করতে চাই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে পালন করা হোক। এটা করা হচ্ছে না একটা হীনমন্যতার জায়গা থেকে। অন্যকে সম্মান দিলে কারো কারো ভয় যে অন্য কারো সম্মান বা মর্যাদা কমে যাবে, কিন্তু রাজনীতি, দর্শন, ইতিহাস কি বলে? আপনি আরেকজনকে সম্মান দিলে আপনি নিজেও সম্মানিত হন। ফলে সম্মানটা অনেকটা জ্যামিতিক হারে বাড়ে। তো এটা তো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না। মাওলানা, আমি মাঝখানে পরশুদিন একটা 17 তারিখে আমি এক আলোচনার সভায় বলেছিলাম যে আমি মাঝে মধ্যে বিস্মিত হই, এই মাটিতে এরকম একজন মহাপ্রাণ
এরকম অসাধারণ মানুষ কিভাবে জন্ম নিয়েছে, এটা আমার কাছে খুবই বিস্ময়ের একটি বিষয়। এবং দুর্ভাগ্যজনকভাবে যেটা বললাম যে আমাদের এখানে ইতিহাসে মাওলানার মানে ইতিহাসে তেমন কোনো জায়গা যেটা ওনার পাওয়ার কথা, সে মর্যাদার জায়গাটা ওনাকে এখনো পর্যন্ত ইতিহাসে নাই। অনেক ঐতিহাসিকরা খুব মজা করে লেখেন যে ঘটনা ঘটে সেটা ইতিহাস না, মানে শাসকরা যেটা লেখে, তারা যেটা রচনা করেন, সেটা মানুষকে ইতিহাস হিসেবে সেটা পড়তে হয়। এটা আমাদের দুর্ভাগ্যের জায়গা, এটা আমাদের খুবই দুর্ভাগ্য। এবং সমসাময়িককালে ইতিহাস লেখাটা তো খুবই কঠিন। ফলে মাওলানাকে ছোট করার মধ্য দিয়ে পরোক্ষভাবে তারা যে নিজেরা ছোট হচ্ছেন, নিজেদের আত্মপরিচয়ের জায়গাটা যে সীমিত হয়ে যাচ্ছে, এই সাধারণ বোধবুদ্ধি অনেক সময় আমরা হারিয়ে ফেলি। শাসকরা সবকিছু দখল করে ফেলছেন, এমনকি ইতিহাসও তারা দখল করে তারা ফেলছেন। কিন্তু আপনারা রাজহাঁসের দুধ খাওয়ার গল্প জানেন। প্লেটের মধ্যে রাজহাঁসকে যদি দুধ খেতে দেন, তাহলে দেখা যাবে যে সে দুধটা খেয়ে নিয়েছে, কিন্তু ওর মধ্যে দুধের যে আসল মানে পনির বা মাখন যেটা, সেটা সে খেয়ে ফেলছে, সাদা অংশটা কেবল পড়ে আছে। কালের পরিক্রমায় মাওলানা তিনি এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মাওলানার স্থান। বাংলাদেশ এবং মরনা ভাসানী এক সত্তা এবং তার অবিচ্ছেদ্য সত্তা, এটা আমরা জানি। এটা কোন শাসকদের কল্পিত কোন ইতিহাস মরনাকে ছোট করেনি, ছোট করতে পারবে না। এটা একটা মানে সাময়িক চেষ্টা। এটা একটা আমি ওই যে আপনি মেঘ তো সূর্যকে বা চাঁদকে কখনো ঢেকে রাখতে পারে না। তো মৌলানার যে আলো, তার যে অন্তরের যে সৌন্দর্য, লড়াইয়ের তার যে ঔজ্জ্বল্য, কোন শাসকরা তাকে ছোট করতে পারেনি এবং তাকে পারবে না। ফলে সেই জায়গা থেকে মাওলানা যত দিন যাচ্ছে, মাওলানা নতুন ভাবে তিনি আবিষ্কৃত হচ্ছেন। তাকে উপলব্ধির মধ্যে তাকে আমরা নিচ্ছি এবং তাকে আমাদের প্রতিদিনের লড়াই সংগ্রাম, আমাদের চিন্তা চেতনা, আমাদের যা কিছু আমাদের ভবিষ্যতের, তার সাথে মাওলানাকে আমাদেরকে ভাবতেই হয়, তাকে সাথে নিয়ে আমাদেরকে এগোতে হয়। তো সেই মাওলানা তো আমাদের তার কাছে বারবার আমাদেরকে ফিরতে হবে। এখানে দু একজন বন্ধু আলোচকরা খুব সঠিকভাবে বললেন, মাওলানা তিনি অসংখ্যবার তিনি দল করেছেন, সত্য। তিনি স্বরাজ দল, তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে তিনি প্রথম জীবনে যুক্ত ছিলেন। চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পরে স্বরাজ পার্টি আর খুব বেশি দূর এগোতে পারেনি। এরপরে তিনি কংগ্রেসের মধ্য দিয়ে তিনি চেষ্টা করেছেন তার কাজকে এগিয়ে নেওয়ার জন্য। কংগ্রেস তাকে ধারণ করতে পারেনি। এরপরে মুসলিম লীগ, যে মুসলিম লীগের যেটা বললেন, আসামে তিনি গণপরিষদের সদস্য হয়েছিলেন এবং এরপরে আপনার ভুয়াপুরে টাঙ্গাইলে ঠিক দেশ স্বাধীন হওয়ার পরপরই 47 সালে তিনি শূন্য পদে, প্রিন্সিপাল ইব্রাহিম খান শূন্য পদে মাওলানা তিনি সেখানে আমাদের এখানে তিনি প্রাদেশিক পরিষদের তিনি সদস্য হয়েছিলেন। তো মাওলানা এরপর আওয়ামী মুসলিম লীগ তিনি গঠন করলেন, এটা আমরা সবাই জানি। এবং এরপরে মাওলানা তিনি যেটা আলোচকরা বললেন, তিনি তার যে অসাধারণ অসাম্প্রদায়িক মানুষ, তার যে রাজনৈতিক চেতনা, তিনি এরপরে তিনি আওয়ামী লীগ তিনি গঠন করলেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তিনি সভাপতি। ইত্তেফাক পত্রিকা আপনারা বললেন, মাওলানার হাতে এটা প্রতিষ্ঠা। বহু বছর ইত্তেফাকের আগে লেখা হতো প্রতিষ্ঠাতা হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে সেটা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম পরে আমরা দেখলাম। তো এভাবে আমরা অনেক কিছু দখলদারিত্ব করবার যে চেষ্টা, এগুলো তো অনেক আগে থেকে হয়েছে।
তো মৌলানা তারপরে তিনি ন্যাপের গঠন করলেন, যেটা আপনারা বললেন। আমি আপনাদেরকে অনুরোধ করব বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বা যারা আমার জুনিয়র আছেন তাদেরকেও আমি বলবো, কাকমারি সম্মেলনটা এটা আমার কাছে আমাদের রাজনৈতিক ইতিহাসে এর দ্বিতীয় কোনো ঘটনা। এরকম সম্মেলন কোন রাজনৈতিক দল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কেউ করেছে এটা আমার জানা নেই। এটা এবং সেখানে নাম দিয়েছে সাংস্কৃতিক সম্মেলন। সেখানে দর্শন, অর্থনীতি, রাজনীতি, শিল্প, সংস্কৃতি, কৃষি, এমনকি প্রকৃতি, এমন কোনো বিষয় নেই কদিন ধরে। এবং সারা পৃথিবী তৎকালীন পাকিস্তানে যারা বিভিন্ন ক্ষেত্রে যারা সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, পণ্ডিত মানুষ, তাদেরকে সমন্বয়ে এই সন্তোষে, এই যে কাকবাড়িতে এই যে সম্মেলন, এটা একটা অসাধারণ একটা ব্যাপারে। এরকম একটা মোটা বই ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, এটা আশা করি এটা আপনারা দেখবেন। এবং এটা অর্থাৎ তিনি কেবল প্রফেট অফ ভায়োলেন্স নন, মানে তিনি কেবল ভায়োলেন্সের প্রফেট নন। তার যে সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা, দর্শন চিন্তা, কৃষি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, এমন কোন ক্ষেত্র নাই তিনি ভবিষ্যতে যেই সাম্যভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক, শোষণ বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখতেন, কাকমারির সম্মেলনের আলোচনার বিষয়বস্তুগুলোকে সেভাবে নির্ধারণ করা হয়েছে। এটা একটা অসাধারণ ঘটনা। এবং বললাম আমি ভারতবর্ষের ইতিহাসে এর কোনো দ্বিতীয় কোনো নজির নাই। এটার প্রাণ পুরুষ হচ্ছেন মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী। এখানে ভাই অসাধারণভাবে বললেন, চট্টগ্রাম থেকে সুজন ভাই এসছেন, তিনি বললেন তার কোনো নামই কোনো রাষ্ট্র, কোনো সরকারের দেওয়া কারো উপাধি হিসাবে এটা আসেনি। গণমানুষের ভালোবাসা, আবেগ থেকে, তাদের অনুভূতি থেকে, সংগ্রামের চেতনা, চৈতন্য থেকে তারা তার নামের আগে পরে বিভিন্ন, আমরা বলতাম যে আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার মুসলিম মানুষের, আজকাল এটা অনেকে কম বলেন, কিন্তু বাস্তবে মাওলানার সাথে তুলনা করা যাবে সমসাময়িক কালে এরকম দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। এটা অসম্ভব। এটার জন্য মাওলানার দল ক্ষমতায় গেছেন, কিন্তু মাওলানা বিরোধী শিবিরে জনগণের কণ্ঠ হিসাবে রাজপথে তিনি আছেন। মাওলানার দল বিভিন্ন সময় ক্ষমতা গেছে, কিন্তু মাওলানা রাজপথে। এবং সেই মাওলানা, তার মানে মাওলানা যে দলগুলো করেছেন, মাওলানাকে তারা ধারণ করতে পারেনি। এটা দলের সীমাবদ্ধতা, এটা দলগুলোর সীমাবদ্ধতা। এটা ফলে মাওলানার চিন্তা, মাওলানা মানুষের যে স্বাধিকার, স্বাধীনতা, অধিকার, মুক্তির তার যে লড়াই, মুসলিম মানুষের, শ্রমিকের, কৃষকের, মুসলিম মানুষের, মাওলানা সেই যখন দেখলেন যে এটাকে যেমন স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে যখন সেই দলগুলো সীমাবদ্ধতা দেখিয়েছে, মাওলানা সেই দলগুলোকে পরিত্যাগ করেছেন। সেটা দলগুলো সীমাবদ্ধতার কারণের জন্য। এখন যেভাবে আমাদের দল বদলের সংস্কৃতি, মাওলানা এরকম সংস্কৃতি জায়গা থেকে তিনি দল পাল্টান নাই, তিনি দল পরিবর্তন করেন নাই। এক একটা দল মাওলানার উত্তরণ, মাওলানার সামনের দিকে তিনি এগিয়েছেন, নতুন দিশা, নতুন স্বপ্ন, নতুন কর্মসূচি, নতুন একটা রাজনৈতিক একটা দিক নির্দেশ হাজির করার জন্য মাওলানার এই যে উত্তরণের জায়গাটা। ফলে এই মাওলানাকে আমাদের অস্তিত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় আমি বলি যে আমাদের পূর্ববঙ্গের এখানকার মানুষের, আমাদের তৎকালীন পূর্ব বাংলা বা আমাদের এখন যেটা বাংলাদেশ, এদেশের মানুষের দুঃখ, বেদনা, কষ্ট, আকুতি, বিশেষ করে গ্রামের যে পাফাটা মজদুর, আমার কৃষক, ক্ষেত মজুর, ভূমিহীন, সাধারণ শ্রমজীবী, মেহনতি মানুষ, এবং যারাই বঞ্চিত, যারাই শোষিত, তাদের কথাটা মাওলানা ছিলেন তাদের কণ্ঠস্বর। এখানে ভাই বললেন মাওলানা শত শত ট্রেড, এই আদমজি যেটা এখন বন্ধ, মাওলানা এই আদমজি জোট মিলেরও তিনি ইউনিয়নের একসময় তিনি সভাপতি ছিলেন। এরকম শতাধিক ইউনিয়নের, বললেন একটু আগে এখানে